ঈদ মোবারক। পুরো আয়োজন জুড়ে আপনাদের সাথে আছি আমি ইসরাত মুক্তি এবং আমি নাইম আবির। কোরবানির পর রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে কাঁচা চামড়া সংগ্রহ চলছে। কাঁচা চামড়া নিয়ে বিভিন্ন জায়গায় জড়ো হচ্ছেন মৌসুমি ব্যবসায়ীরা। এবার গরমে চামড়া নষ্ট হবার শঙ্কা তৈরি হয়েছে। বিস্তারিত জানাতে রাজধানীর সায়েন্স ল্যাব থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সিউল আহমেদ। এছাড়াও লালবাগের পোস্তায় আছেন রকিবুল রাহাত। বিস্তারিত জানবো তাদের কাছে। শুরুতে যুক্ত হচ্ছি সিউল আহমেদের কাছে। সিউল, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন, আমাদের জানাবেন যে বৃষ্টি এবং গরমে যে কাঁচা চামড়া তৈরি হবার কোনো শঙ্কা রয়েছে কিনা এবং ফরিয়া যারা রয়েছে তাদের সঠিকভাবে তারা চামড়া সংগ্রহ করতে পারছে না এবং দামের ব্যাপারে তারা কি বলছেন, বিস্তারিত বলবেন। আবির, আপনাকে প্রথমে ঈদ মোবারক জানাচ্ছি এবং আমি ঠিক এই মুহূর্তে আছি রাজধানীর সায়েন্স ল্যাবরেটরিতে, যেখান থেকে আসলে রাজধানীর বিভিন্ন জায়গা থেকে আসলে এই কাঁচা চামড়াগুলো, রক্তমাখা যে কাঁচা চামড়া, সেগুলো আসলে এই জায়গাতে এসে পৌঁছাচ্ছে। মৌসুমী ব্যবসায়ীরা সেগুলো নিয়ে আসছে এবং আমি আপনাকে একটু দেখাই। সেটি হচ্ছে যে ট্রাক ভর্তি করে এই চামড়াগুলো কিন্তু চলে যাবে সাভারে, যেখানে বিসিক চামড়া শিল্পনগরী আছে, সেইখানে নিয়ে কিন্তু লবণ মাখানো হবে। আপনার প্রথম প্রশ্নের উত্তর হচ্ছে, সকাল থেকে প্রচণ্ড পরিমাণে গরম ছিল, এরপরে বৃষ্টি হয়েছে, এখন আবার রোদ উঠেছে। তবে বৃষ্টি পড়লে সেই চামড়া ক্ষতি হওয়ার চান্স খুবই কম থাকে, তবে যদি গরম থাকে সেই চামড়া কিন্তু নষ্ট হতে পারে। এবং আরেকটি বিষয় আপনাকে বলি, সেটি হচ্ছে মৌসুমী ব্যবসায়ীরা এবারও প্রতি বছরের মতো অভিযোগ করছেন যে তারা আসলে চামড়ার সঠিক মূল্য পাচ্ছেন না, কারণ সেই চামড়ার দাম হচ্ছে 500 থেকে 700 টাকা, সর্বোচ্চ যে চামড়াগুলো সেগুলো 800 টাকায় বিক্রি হচ্ছে। কিছুক্ষণ আগে আমরা বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশনের যিনি সাধারণ সম্পাদক আছেন তার সাথে কথা বলেছি। তিনি আমাদেরকে বলেছেন আসলে ট্যারিফ কমিশন থেকে কিন্তু এবারও যে রক্তমাখা কাঁচা চামড়া সেগুলোর দাম 500 থেকে 800 টাকা পর্যন্তই নির্ধারণ করা হয়েছে এবং যেই চামড়াগুলো আসলে লবণ মাখানো চামড়া থাকবে সেগুলো আসলে ঢাকার মধ্যে 1350 টাকা এবং ঢাকার বাইরে 1050 টাকা রেটে কিন্তু বিক্রি করার কথা আছে। অর্থাৎ হচ্ছে যে 800 টাকার পরে যে দামটি আছে, 800 টাকার পরে আমরা 550 টাকার যে দাম, সেখানে হচ্ছে শ্রমিক যে খরচ, সেই খরচ, লবণ, কেমিক্যাল সব কিছু মেলানোর পরে এই দামটা কিন্তু 1350 টাকা হওয়ার কথা রয়েছে। আমাদেরকে ট্যানার্স অ্যাসোসিয়েশনের যে জেনারেল সেক্রেটারি তিনি বলছিলেন যে আসলে ট্যারিফ কমিশন থেকে দামটি ঠিক করে দেওয়ার পরও আসলে এই প্রচার কম হওয়ার কারণে কিন্তু এই চামড়াটা কিন্তু আসলে এই যারা ফরিয়া ব্যবসায়ী আছেন বা মৌসুমী ব্যবসায়ী আছেন তারা আসলে সঠিক তথ্য না পাওয়াতে কিন্তু এই বাঘ বিতরণটা প্রতি বছরই হয়ে থাকে। আরেকটি বিষয় আপনাকে জানিয়ে রাখি, সেটা হচ্ছে এবছর 90 থেকে 1 কোটি পিস কাঁচা চামড়া সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছিল বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশন। তবে ট্যানার্স অ্যাসোসিয়েশনের যিনি জেনারেল সেক্রেটারি আছেন তিনি বলছেন যে এই কাঁচা চামড়া আসলে সর্বোচ্চ 85 থেকে 90 লাখ পিস পর্যন্ত আসলে তারা সংগ্রহ করতে পারবে, এমনটা কিন্তু তারা ধারণা করছেন। অর্থাৎ আমরা বলতে পারছি যে এই বছর কোরবানি কম হওয়ার কারণে কিন্তু কাঁচা চামড়া সংগ্রহের যে লক্ষ্যমাত্রা সেটি কিন্তু না হতে পারে, এমনটা কিন্তু আশঙ্কা করছেন যারা আছেন। এবং আরেকটি বিষয় আপনাকে জানিয়ে রাখি, সেটি হচ্ছে যে এই যে কাঁচা চামড়া, সেটির দাম আসলে ভালো না খারাপ সেটি বলতে হয়তো বা আজকে দিনের শেষে আসলে বলা যাবে এই কাঁচা চামড়ার দাম আসলে এবার কেমন রেটে বিক্রি হচ্ছে। এই ছিল আমার কাছে সায়েন্স ল্যাবরেটরি থেকে সর্বশেষ তথ্য। সিউল থেকে আমরা এবার রাহাতের কাছে যাচ্ছি। রাহাত, একই রকম প্রশ্ন আপনার কাছে জানতে চাইবো যে এই মুহূর্তে যে পরিস্থিতি তৈরি হয়েছে বা সকালবেলাও কিছুক্ষণ গুড়ে গুড়ে বৃষ্টি ছিল, চামড়া যে ব্যবস্থাপনা নিয়ে কোনো শঙ্কা তৈরি হয়েছে কিনা এবং ফরিয়ারা আসলে দাম দস্তুর নিয়ে কি বলছেন, বিস্তারিত বলবেন। আবির, এখন পর্যন্ত কিন্তু চামড়া সংরক্ষণ নিয়ে কোনো শঙ্কার কথা আমাদেরকে বলছেন না এখানের পোস্তার যারা ব্যবসায়ী রয়েছেন। লালবাগের পোস্তায় কিন্তু তারা দীর্ঘদিন ধরে চামড়া সংগ্রহ করে আসছেন। তবে আমরা দেখছিলাম দুপুরের পর কিছুটা গুড়ি গুড়ি বৃষ্টি শুরু হয়েছিল, তবে এই মুহূর্তে আবার রোদ উঠেছে। সেক্ষেত্রে তারা বলছে যে যদি চামড়াগুলো আড়তে ঠিক মতো পৌঁছানো যায়, তারপর কিন্তু তারা যে লবণ দিয়ে যে সংরক্ষণটি করে তার মাধ্যমে মূলত চামড়াগুলো নষ্ট হবার হাত থেকে বেঁচে যায়। সেক্ষেত্রে তারা বলছেন যে কোনো মতে আড়ত পর্যন্ত চামড়াগুলো আনা গেলে কিন্তু চামড়া নষ্ট হওয়ার হাত থেকে বাঁচানো যাবে। আমরা দুপুরের পর থেকেই মূলত দেখছি যে রাজধানীর যে বিভিন্ন এলাকাগুলো রয়েছে সেসব বিভিন্ন এলাকার যারা ফরিয়া রয়েছে বা মধ্যস্বত্বভোগী রয়েছে তারা মূলত চামড়াগুলো এখানে নিয়ে আসছে। তবে আমরা একটি দর কষাকষির বিষয় দেখছিলাম, যেহেতু গত বছরের থেকে এবার প্রতি বর্গফুট চামড়া 5 টাকা বাড়িয়ে দেওয়া হয়েছে, অর্থাৎ 60 থেকে 65 টাকা করে হয়েছে লবণযুক্ত চামড়ার দাম। সেক্ষেত্রে কিন্তু যারা মধ্যস্বত্বভোগী রয়েছেন, যারা বিভিন্ন
জায়গা থেকে চামড়া নিয়ে আসছেন তারা বলছেন যে এখানের আড়তদার যারা রয়েছেন আড়তদাররা তাদেরকে যথাযথ দাম মূলত বলছেন না। অন্যদিকে কিন্তু যারা আড়তদার রয়েছেন তারা আমাদেরকে বলছেন যে যেহেতু লবণের দাম বেশি এবং চামড়ার সংরক্ষণ করার পরে কিন্তু অনেকাংশেই প্রায় 10 থেকে 15% নষ্ট হয়ে যায়, সেক্ষেত্রে তারা বলছেন যে সেই হিসেবগুলো করেই তারা মূলত চামড়ার দামটি ধরতে চান। সেই বিষয়টির জন্যই কিন্তু আমরা দেখছি যে সরকার নির্ধারিত যে দাম রয়েছে সেই সরকার নির্ধারিত দামে মূলত চামড়া বেচা কেনা করাটা প্রতি বছরই কঠিন হয়ে যায়। এবারও কিন্তু আমরা তেমনই দেখছি। তবে আমরা কিন্তু দেখছি যে এই বাইরের দিকে যে চামড়াগুলো রয়েছে সেই চামড়াগুলো যখন কোনো আড়তদার কিনে নেয় তারপরে কিন্তু আমি একটু দেখাতে চাই, একটি আড়তের ভেতর ঢুকেই মূলত দেখাতে চাই, সেটি যে কোনো আড়তে যখন নেওয়া হয় আড়তে নেয়ার সাথে সাথেই কিন্তু আমরা দেখছি যে সেই চামড়াগুলোকে যারা আড়তদার রয়েছে তারা লবণ দিয়ে যে সংরক্ষণের যে বিষয়টি রয়েছে লবণ দিয়ে সংরক্ষণের জন্য ইতিমধ্যে আমরা দেখছি যে এই পোস্তা এলাকায় প্রায় 35টির মতো কিন্তু আড়ত এবার প্রস্তুত রয়েছে চামড়া সংরক্ষণের জন্য। সেই 35টি আড়তই মূলত বিভিন্ন জায়গা থেকে চামড়া নিচ্ছে এবং তারা সংরক্ষণের কাজটি করছে। এই ছিল পোস্তা থেকে আমার কাছে সবশেষ। পরবর্তীতে হয়তো আমি আপনাকে আরও বিস্তারিত জানাতে পারবো। আবির। রাত, আপনাকে ধন্যবাদ। আমরা এতক্ষণ রাজধানীর সহ ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে যে চামড়া সংগ্রহের কার্যক্রম চলছে তারই সবশেষ খবর জানছিলাম। এবার জানাবো পরিচ্ছন্নতার খবর। আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় পশু কোরবানি দিচ্ছেন মুসল্লিরা। একই সঙ্গে চলছে বর্জ্য অপসারণ কার্যক্রম। রাজধানীর আগারগাঁওয়ে বর্জ্য অপসারণ কার্যক্রম পরিদর্শন শেষে কথা বলছেন উপদেষ্টা আসিফ মাহমুদ। আমরা সরাসরি যুক্ত হচ্ছি সেখানে। শেষ হওয়ার পর অবশ্যই এটা সুখবর দেওয়ার চেষ্টা করব। সিটি কর্পোরেশন থেকে আমরা অ্যারেঞ্জ করছি বিশেষ খাবার, তাদেরকে আমরা এক্সট্রা কিন্তু টাকা দিচ্ছি, এটা যে এখানে খাবার ইনসেন্টিভ দিচ্ছি। ঠিক আছে স্যার, এটা একটু বলে দেন যে তাদেরকে দুই সিটি কর্পোরেশন থেকে না, সিটি কর্পোরেশন থেকে পরিচ্ছন্নতা কর্মীদের জন্য বিশেষ খাবারের ব্যবস্থা এবং বিশেষ বরাদ্দের ব্যবস্থা করা হয়েছে। আমরা মন্ত্রণালয় থেকেও চেষ্টা করব এটা আরো। থ্যাংক ইউ। ঠিক আছে, আমরা একটু পরিদর্শন দেখবে, এটা তুলবে, এটা খুলে ফেল, ছেড়ে দেন, ছেড়ে দেন। লিংক দেওয়া আছে, ওইটাই দেন। সিটি কর্পোরেশন থেকে পরিচ্ছন্নতা কর্মীদের জন্য এক্সট্রা বরাদ্দ এবং আপ্যায়নের ব্যবস্থা করা হচ্ছে এবং আমরাও চেষ্টা করব মন্ত্রণালয়ের পক্ষ থেকে তাদের যে এই বিসর্জনটা ঈদের দিনে এই কাজটা করার নগরবাসীর জন্য একটা ভালো শহর বজায় রাখা, এই জন্য মন্ত্রণালয়ের পক্ষ থেকেও আমরা উপহার দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ। রাজধানীর আগারগাঁওয়ে বর্জ্য অপসারণ কার্যক্রম পরিদর্শন শেষে কথা বলছিলেন উপদেষ্টা আসিফ মাহমুদ। আমরা তখন সরাসরি যুক্ত ছিলাম সেখানে। এদিকে রাজধানীর কলাবাগানে বর্জ্য অপসারণ কার্যক্রমের খোঁজ খবর রাখছেন আমাদের সহকর্মী শাহিনুল ইসলাম সাগর। আমরা বিস্তারিত জানতে যুক্ত হয়েছি তার সাথে। সাগর, দক্ষিণে তো 12 ঘন্টায় বর্জ্য অপসারণ করার কথা, তো সেই কার্যক্রম কেমন চলছে, কি দেখছেন সেখানে জানাবেন। মুক্তি কোরবানি, পশু কোরবানি হওয়ার পর থেকে আমরা দেখেছি ঢাকা 2 সিটিতেই, উত্তর সিটি দক্ষিণ সিটি মিলে 2 সিটিতেই কোরবানি বর্জ্য অপসারণের যে কার্যক্রম সেটি কিন্তু সকাল থেকে শুরু হয়েছে। কিছুক্ষণ আগে বৃষ্টিপাত হয়েছে, বৃষ্টিপাতের ফলে তাদের যে কাজ সেগুলোর মধ্যে কিছু ইতিবাচক দিক আছে, কিছু নেতিবাচক দিকই আছে। ইতিবাচক দিকটা হচ্ছে বৃষ্টি না হলে হয় কি যে তাদের যে ময়লার যে স্তূপগুলো থাকে সেগুলো তাদের তুলে আনতে সহজ হয়, কিন্তু বৃষ্টি যদি কম হয় সেক্ষেত্রে হয়ে যায় যে সেগুলো তুলে নেওয়ার ক্ষেত্রে ঝামেলা হয়। দ্বিতীয়ত হচ্ছে যে খুব যদি বেশি জোরে বৃষ্টি হয় সেক্ষেত্রে ধুয়ে মুছে চলে যায়, সে জায়গাটি তখন পরিষ্কার হয়ে যায়, সেটি একটি বাড়তি সুবিধা হয়ে যায়। এবার যেহেতু সেই রকম বড় বৃষ্টি যেহেতু হয় না, সেক্ষেত্রে ছোটখাটো যে বৃষ্টি হয়েছে সে বৃষ্টিতে বরং তাদের কাজের বিঘ্ন হয়েছে বলে এখানকার যারা কর্মীরা আছেন তারা আমাদেরকে জানিয়েছেন। 2 সিটি কর্পোরেশনের যে তারা 2 সিটি কর্পোরেশন জানিয়েছিলেন যে 12 ঘন্টার মধ্যে রাজধানীর যে 2টা সিটি কর্পোরেশন আছে সেই সিটি কর্পোরেশনের কোরবানির যতগুলো বর্জ্য আছে সেই বর্জ্যগুলো অপসারণে যে প্রতিশ্রুতি দিয়েছেন সেটি নিয়ে কিছুক্ষণ আগে উপদেষ্টা আসিফ মাহমুদ কথা বলেছেন। আমি রাজধানীর যে কলাবাগানে আছি সেটি হচ্ছে সেকেন্ডারি ট্রান্সমিশন সেন্টার, অর্থাৎ আশপাশ থেকে যে ময়লাগুলো থাকে সেগুলো এখানে নিয়ে আসা হয়। এখান থেকে সে ময়লাগুলো তখন যে মাতুয়াইলে যে তাদের ময়লার যে
বড় স্তূপ সেখানে রাখা হয়। আর উত্তর সিটির ক্ষেত্রে সেটি আমিনবাজারে নিয়ে যাওয়া হয়। তো কলাবাগানের যে এখানে স্পটটা আছে সেইখান থেকে ময়লাগুলো নিয়ে যাওয়া হবে মাতুয়াইলে। তো এখানকার যে কার্যক্রম সেকেন্ডারি ট্রান্সমিশন সেন্টারের যে কার্যক্রম, সেই সেন্টারের কার্যক্রম উপদেষ্টা আসিফ মাহমুদ উদ্বোধন করেছেন। উদ্বোধনের সময় তিনি স্পষ্টভাবে জানিয়েছেন যে তারা যে 12 ঘন্টার প্রতিশ্রুতি দিয়েছিলেন যে 12 ঘন্টার মধ্যে 2 সিটি কর্পোরেশনের বর্জ্য অপসারণ করতে পারবেন, তবে সেটি এখানে স্পষ্ট করেছেন যে সেই নিয়মে কিছু ব্যত্যয় ঘটতে পারে। তিনি সময় অতিরিক্ত বাড়িয়ে বলেছেন যে রাতের মধ্যে 2 সিটি কর্পোরেশনের কোরবানি রিলেটেড যত রকম বর্জ্য আছে সবগুলো অপসারণ করা হবে বলে তিনি আমাদেরকে সবশেষ জানিয়েছেন। এছাড়াও তিনি এখানকার যে কার্যক্রম সেটি উদ্বোধন করেছেন। আমরা এখানে মাঠ পর্যায়ে যারা কাজ করছেন তাদের সঙ্গে আমরা কথা বলেছি, তারা বলছেন যে এবার যেহেতু পশু কোরবানি কিছুটা কম হয়েছে, আর প্রথম দিনের রাজধানী তো কয়েকদিন ধরে কোরবানি হয়ে থাকে, সেক্ষেত্রে প্রথম দিনের যে পশু কোরবানির যে চিত্র সেটি তুলনামূলকভাবে এবার আমরা কমই দেখতে পেয়েছি। সে জায়গা থেকে বলছে আজকের দিনের যে বর্জ্যগুলো আছে সে বর্জ্যগুলো রাতের মধ্যে অপসারণ করা সম্ভব হবে বলে মাঠ পর্যায়ে যারা কাজ করছেন তারা আমাদেরকে জানিয়েছেন। আমরা জানি যে 2 সিটি কর্পোরেশনের ঢাকায় প্রায় 7 লাখ পশু কোরবানি হয়ে থাকে এবং 7 লাখের পশু কোরবানির ভেতরে তাদের যে বর্জ্যের পরিমাণ সেটি 50 লাখ মেট্রিক টন হয়ে থাকে। তো সে জায়গা থেকে তারা অনেকটাই বদ্ধপরিকর যে রাতের মধ্যে 2 সিটি কর্পোরেশনের যত রকম বর্জ্য আছে কোরবানি সেগুলো পরিষ্কার করে জনসাধারণের চলাচলের জন্য যে পরিবেশ সেটি তারা করতে পারবেন বলে সে প্রতিশ্রুতি আমাদের দিয়েছেন। তো এই ছিল কলাবাগান থেকে আমার কাছে সবশেষ তথ্য কোরবানির বর্জ্য অপসারণের। রাজধানীর কলাবাগান থেকে বর্জ্য অপসারণের সবশেষ জানাতে যুক্ত ছিলেন শাহিনুল ইসলাম সাগর। বিস্ময়কর এই উন্নয়নে গর্বিত জাতি, গর্বিত নতুন ধরা পরিবার, আবাসনে আস্থার আদর্শ, নতুন ধরা, নতুন প্রজন্মের নতুন পৃথিবী। জাতীয় ঈদগাহ ময়দানে মুসল্লিদের সাথে ঈদের নামাজ আদায় করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। নামাজ শেষে ঈদ শুভেচ্ছা বিনিময় করেন তিনি। ঈদ জামাতে অংশ নিয়ে বাংলাদেশের সুখ, শান্তি ও সমৃদ্ধির জন্য সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করেছেন ধর্মপ্রাণ মুসলিমরা। রক্তাক্ত সময় পেরিয়ে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি স্থিতিশীল হবার জন্য দোয়া করেছেন সকলেই। তাদের প্রার্থনায় ছিল ফিলিস্তিনিদের মুক্তি কামনা। আরও জানাচ্ছেন বেলায়েত হোসাইন। আজ সে মহিমান্বিত দিন, ত্যাগ, ভালোবাসা আর আত্মনিবেদনের দিন। তাই তো ফজরের নামাজ আদায়ের পরপরই মুসলমানদের গন্তব্য সম্প্রীতি ও প্রার্থনার ঈদগাহ ময়দান। সকালের প্রথম আলোতে ঈদগাহ মুখর হয়ে ওঠে আল্লাহু আকবার ধ্বনিতে। রাজধানীর জাতীয় ঈদগাহ ময়দানে তৈরি হয় এক আবেগঘন মিলন মেলা, যেখানে ঈদ জামাতে অংশ নিয়েছেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। কাতারবদ্ধ 6 তাকবীরের 2 রাকাত নামাজ আদায়ের পর শত সহস্র মানুষ হাত তুলেছেন আকাশের পানে, মোনাজাতে ভাসিয়েছেন দুটি অশ্রুসিক্ত নয়ন। এরপর প্রধান উপদেষ্টা দাঁড়িয়ে হাত তুলে সবাইকে ঈদ শুভেচ্ছা জানান। ত্যাগ করেন জাতীয় ঈদগাহ ময়দান। ঈদ জামাতের এই ময়দান থেকে সকলের প্রার্থনা সুখী, সমৃদ্ধ, মানবিক এক বাংলাদেশের, যেন রক্তাক্ত এই সময় পেরিয়ে সুপথের সন্ধান পায় লাল সবুজের প্রিয় মাতৃভূমি। আগামী দিনগুলোতে অবশ্যই আল্লাহর কাছে চাই যে এই মেয়ে এবং যারা আমরা মানুষ, যারা পুরুষ এবং মহিলা যাই বলি না কেন, সবাই যাতে অনেক নিরাপদে আমরা বাসায় ফিরতে চাই। কোরবানি তো আমাদেরকে আত্মত্যাগ এবং আমাদেরকে স্যাক্রিফাইস শেখায়। প্রার্থনায় ছিল ফিলিস্তিনের সেই শিশুদের মুক্তি, গাজার সেই নারী পুরুষের স্বাধীন জীবন, যারা কিনা ঈদ পালন করেছেন ধ্বংসস্তূপের উপর দাঁড়িয়ে। ফিলিস্তিনি যে একটা ঝামেলার মধ্যে পড়েছে, যাতে ঝামেলার মধ্যে ফিলিস্তিন নিরসন করতে পারে, এজন্য দোয়া করেছি। নামাজ শেষে কোলাকুলির পর সামর্থ্যবান মুসলমানরা ঈদ ময়দান ত্যাগ করেন মহান আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে, পশু কোরবানির লক্ষ্যে। এই কোরবানি শুধু রক্ত ঝরানো নয়, এক আত্মশুদ্ধির আহ্বান, সমাজে সমান অধিকারের বাণী। ইতিহাসের এক রক্তাক্ত সময় পার করছে বাংলাদেশ, যেটি অন্য যে কোনো সময়ের চেয়ে অনেক বেশি স্পর্শকাতর। ঈদুল আজহার এই ময়দান থেকে কাতারবদ্ধ নামাজ আদায়ের পর দুহাত তুলে সবাই সৃষ্টিকর্তার কাছে এই প্রার্থনা করেছেন যে, হে আল্লাহ, সকল অশান্তি দূর করে দাও প্রিয় জন্মভূমি থেকে, সুখ, শান্তি আর সমৃদ্ধিতে পূর্ণ করে দাও লাল সবুজের প্রিয় মাতৃভূমিকে। পশুত্বকে পাশ কাটিয়ে মনুষ্যত্বকে সঙ্গী করে সদা জাগ্রত থাকুক ঐক্যবদ্ধ মানবিক এক বাংলাদেশ। জাতীয় ঈদগাহ ময়দান থেকে বেলায়েত হোসাইন, এখন, ঢাকা।
এপ্রিল উপযুক্ত সময় নয়, ডিসেম্বরে জাতীয় নির্বাচন হওয়া উচিত বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে ঈদ জামাত শেষে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন দলের সিনিয়র নেতারা। পরে বিএনপি মহাসচিব বলেন, যে সময়টা নির্বাচনের জন্য নির্ধারণ করা হয়েছে সে সময় দেশে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা সহ ঈদ উল ফিতর, এটি মোটেই সুবিধাজনক সময় নয়। দেশের মানুষ ডিসেম্বরের মধ্যেই নির্বাচন চায় বলেও জানান তিনি। আমাদের বরাবরই দাবি ছিল যে আমরা ডিসেম্বরের মধ্যে এই নির্বাচন চেয়েছিলাম। জনগণের প্রত্যাশাও তাই ছিল। প্রত্যাশা জনগণের পূরণ হয়নি এবং যে সময়টি নির্ধারণ করা হয়েছে এই সময়টি বাংলাদেশের নির্বাচনের জন্য সঠিক সময় নয়। এখানে আপনার যে প্রচন্ড গরম, ঝড় বৃষ্টি হওয়ার আশঙ্কা থাকে ওই সময়, তারপরে রোজার পরেই পাবলিক পরীক্ষা আছে। সুতরাং সময়টা খুব চিন্তা করে দেওয়া হয়েছে বলে আমাদের কাছে মনে হয় না। আমরা মনে করি যে ডিসেম্বরেই নির্বাচন হওয়া সম্ভব এবং সেটাই জাতির জন্য সবচেয়ে উপযোগী হবে। জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, একটি অর্থবহ নির্বাচন দীর্ঘদিনের আকাঙ্ক্ষা। অনেক দিন মানুষ ভোট দেবার সুযোগ পায়নি। সুষ্ঠু নির্বাচনের জন্য সংস্কার প্রয়োজন। নির্বাচনের জন্য সমতল মাঠ তৈরি করতে হবে। এজন্য সরকার চাইলে সর্বাত্মক সহযোগিতা করা হবে। সকালে মৌলভীবাজার কুলাউড়ার কৃষ্ণপুরে নিজ গ্রামের বাড়িতে ঈদের নামাজ শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। সুষ্ঠু একটা নির্বাচনের জন্য আমরা 4টা কথা বলেছি। সংস্কারটা হতে হবে, বিচার দৃশ্যমান হবে, তারপরে জুলাই ঘোষণা যেটা সেটা হবে, এরপরে নির্বাচনের সমতল মাঠ, সবার জন্য সমান মাঠ তৈরি করতে হবে। উনি ঘোষণা দিয়েছেন একটা তারিখের, কিন্তু এই সুযোগগুলো সৃষ্টি না করলে একটা অর্থবহ নির্বাচন হবে না, আর জাতি যেন তেন কোনো নির্বাচন চায় না। জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে পরপর 5টি ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে। ভোর থেকে 11:15টার মধ্যে জামাতগুলো অনুষ্ঠিত হয়। খুতবায় কুরবানির ত্যাগ ও তাৎপর্যময় ইতিহাস তুলে ধরেন ইমামরা। আর মুসল্লিরা বলেন, অনেক ত্যাগের জুলাই অভ্যুত্থানের আকাঙ্ক্ষার দিকেই যেন ধাবিত হয় প্রিয় বাংলাদেশ। বাকিটা জানাবেন আজহার লিমন। ঈদ জামাতের ক্ষেত্রে জাতীয় মসজিদ বায়তুল মোকাররম বরাবরই আলাদা, কারণ এখানে পরপর 5টি জামাত অনুষ্ঠিত হয়। ঈদের দিন ভোর থেকে মোটামুটি 4-5 ঘন্টা ধরে মুসল্লিদের এই সমাগমের চিত্রও তাই চেনা। এখানে সবাই যে সময় মেপে এসেছেন তা নয়। কেউ ঘরের পাশের মসজিদের জামাত ধরতে পারেননি, আবার কেউ এসেছেন অনেক দূর থেকে জাতীয় মসজিদের বিরাট জামাতে অংশ নেবেন বলে। উত্তরা থেকে আসছি জাতীয় মসজিদে ঈদের নামাজ পড়ার জন্য, এটা অনেক প্রাপ্তি। আমাদের মহল্লাতে মসজিদ আছে, কিন্তু ওখানে জামাতটা ধরতে পারিনি। ইব্রাহিম সালাম ওনার সন্তান, নিজের সন্তান চাইছিল কুরবানি দিতে, আল্লাহ পাক সেই জায়গা থেকে ওনার সন্তান সরায়া আপনার ওই যে এটা দুম্বা দিয়ে দিচ্ছেন। অনেক মানুষ কুরবানি দেয়, কিন্তু অনেক মানুষ কুরবানি দেয় না। যারা কুরবানি দেয় তারা যদি গরিব দুঃখীদেরকে সাহায্য করে তাহলে ভালো হয়। আমার নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দীক্ষা দিয়ে গেছে আমাদের যে রমজান মাসে রোজা রাখো, কোরবানির ঈদে কোরবানি করতে হইব। ঈদুল আজহার এই জামাতে শুরু থেকে শেষ পর্যন্ত একই রকম ভিড় ছিল তা নয়, তবে নিরাপত্তা ছিল কিন্তু কড়াকড়ি নয়। নতুন পাঞ্জাবি, পরিপাটি সাজ, সঙ্গে খুশবুর ঘ্রাণ। বাবার হাত ধরে মসজিদের তপ্ত হয়ে ওঠা প্রাঙ্গণ অতিক্রম করছিল যারা, আনন্দ ছিল তাদের মুখেও। কথা হলো কলকাতার 2 বাঙালি মুসলিম ছাত্রের সঙ্গে। সকাল সকাল এসেছিলাম, খুব ভালো লেগেছে, আলহামদুলিল্লাহ সব ঠিকঠাক। প্রত্যেকটা বাংলাদেশি অনেক ভালো এবং বাংলাদেশি প্রত্যেকটা ফ্রেন্ড আমাদের প্রত্যেক ঈদে বাড়িতে ডাকে এবং আমরা যাই। সবাইকে ঈদের ছবিতে ঈদ মোবারক। আমার ঈদ অনেক ভালো লাগে, সবাইকে ঈদ মোবারক। খতিব ইমামদের খুতবায় বারবার উঠে এসেছে হযরত ইব্রাহিম আলাইহিসসালাম, শিশু ইসমাইল আলাইহিসসালাম, মা হাজেরা কিংবা সারার দীর্ঘ ত্যাগ আর সংগ্রামের ইতিহাস। আগত মানুষেরাও ত্যাগের জুলাইয়ের স্মৃতিতে ফিরতে চেয়েছেন এই কুরবানির সুতো ধরে। দেশে তো লাস্ট 1 ইয়ার একটা ক্রিটিক্যাল মুহূর্ত গেছে, সেটি ক্রিটিক্যাল মুহূর্ত থেকে আমরা অনেকটা এর মুহূর্তে ভালো আছি আমি মনে করি। আমাদের এই গণ উত্থানের মূল মাকসাদ ছিল বৈষম্য থাকবে না, সকল মানুষ তার ন্যায্য অধিকার পাবে, এটাই আমাদের আসল উদ্দেশ্য ছিল। 5ই আগস্ট বা জুলাই মাসে যেই ধরনের ত্যাগ তিতিক্ষার মাধ্যমে নতুন বাংলাদেশ আমরা আশা করেছিলাম, সেই আশা মনে হয় না পূরণ হবে। ঘুরে ফিরে দেখা যাচ্ছে একই রকম, তারপরও আমরা আশাবাদী, দেখা যাক সামনে কি হয়।
প্রতিটি জামাতের পর দোয়া ও মোনাজাতে দেশ ও জাতির কল্যাণ কামনায় আল্লাহর কাছে নতশিরে আবেদন করেন শহরের বিভিন্ন প্রান্ত থেকে আসা মুসল্লিরা। দেশ ও রাজনীতির জন্য ভিন্ন প্রেক্ষাপটের এই ঈদেও মানুষেরা তাদের অপূর্ণ আকাঙ্ক্ষার কথা বললেন। তারা বললেন, হাজার বছর ধরে এই দিনটিতে ত্যাগের ইতিহাসের যে চর্চাটা হয় সেটা এবার বাস্তবে প্রতিফলিত হোক জাতীয় ও রাজনৈতিক জীবনে। জাতীয় মসজিদ বায়তুল মোকাররম থেকে আজহার লিমন, এখন ঢাকা। যথাযথ ধর্মীয় ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে দেশ জুড়ে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা। সকালে জামাতে ঈদের নামাজ আদায় করেন ধর্মপ্রাণ মুসল্লিরা। এ সময় দেশ ও জাতির সমৃদ্ধি কামনায় দোয়া করা হয়। এরপরে সৃষ্টিকর্তার সন্তুষ্টির কামনায় সামর্থ্যবান মুসলিমরা কোরবানি করেন। বিস্তারিত দেখুন প্রতিবেদনে। ঈদের দিন সকাল 7:30টায় চট্টগ্রামের প্রধান ঈদ জামাত অনুষ্ঠিত হয় নগরের জামিয়াতুল ফালাহ ময়দানে। এই জামাতে সামিল হন বিভিন্ন রাজনৈতিক দল ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা। নামাজ শেষে সাধারণ মানুষের সাথে শুভেচ্ছা বিনিময় ও কোলাকুলি করেন। জামিয়াতুল ফালাহ প্রাঙ্গণে দ্বিতীয় ঈদ জামাতটি অনুষ্ঠিত হয় সকাল 8:30টায়। কোরবানির একটা পশু জবাই করে যে 3 ভাগ করতে হয়, একটা নিজের জন্য, একটা গরিব আত্মীয় স্বজনের জন্য, আর একটা হচ্ছে অসহায় দুস্থদের জন্য। এই চিন্তা ভাবনাটা যাতে আমাদের থাকে। কুমিল্লা জেলায় 4018টি ঈদের জামাত হয়েছে। শনিবার ঈদের দিন সকাল 8টায় কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে প্রধান জামাত অনুষ্ঠিত হয়। নামাজ শেষে বিশ্বের সকল মুসলিম উম্মাহ দেশ ও জাতির মঙ্গল কামনা করে মোনাজাত করেন মাওলানা হাফেজ মোহাম্মদ ইব্রাহিম। ঈদের জামাত আদায়ে ময়মনসিংহের আঞ্জুমান ঈদগাহ মাঠে হাজারো মুসল্লির ঢল নামে। সকাল 7:30টায় এখানে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়। একই স্থানে দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হয় সকাল 8:30টায়, যেখানে একসাথে অন্তত 30,000 মুসল্লি এক কাতারে দাঁড়িয়ে ধনী গরিবের ভেদাভেদ ভুলে ঈদের নামাজ আদায় করেন। ঈদের আনন্দ সকলের মাঝে বিরাজ করুক, আমাদের মধ্যে শান্তি এবং সমৃদ্ধি যেন মহান আল্লাহ বিরাজমান রাখেন। সারা দেশের মতো বরিশালেও উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা। সকাল 7:30টায় নগরীর হেমায়েতুদ্দিন কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়। এ সময় রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ সহ বিভিন্ন শ্রেণী পেশার মুসল্লিরা জামাতে অংশগ্রহণ করেন। পরে মোনাজাতে দেশ ও জাতির মঙ্গল কামনা করা হয়। যত অহংকার আছে, দেশ আছে এবং ক্রোধ আছে, আমরা সব বিসর্জন দেব। রাজশাহীতে ঈদের দিন সকালে জামাতে ঈদের নামাজ আদায় করেন ধর্মপ্রাণ মুসল্লিরা। এ সময় দেশ ও জাতির সমৃদ্ধি ও সৃষ্টিকর্তার সন্তুষ্টি লাভের কামনায় দোয়া করা হয়। সকাল 7:30টায় রাজশাহীর প্রধান জামাত অনুষ্ঠিত হয় হজরত শাহ মখদুম কেন্দ্রীয় ঈদগাহে। আজকের এই দিনটা সবার জন্য আনন্দ ভরে আসুক। যারা কোরবানি দিয়েছে এবং যারা আমরা দিতে পারিনি, তারা প্রত্যেকে একে অপরের জন্য সহযোগী হই, একে অপরের সাথে আনন্দটা ভাগাভাগি করি। এদিকে কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়া মাঠে 198তম ঈদের জামাতে অংশ নিতে ঢল নামে মুসল্লিদের। এছাড়াও দেশের বিভিন্ন স্থানে যথাযথ মর্যাদায় ঈদের জামাত অনুষ্ঠিত হয়। প্রত্যয় দাস, এখন। এবারে রাজধানীর বাইরের বর্জ্য অপসারণ কার্যক্রম সম্পর্কে জানব। রাজধানীর মতো সারা দেশেই পরিচ্ছন্ন কর্মীরা বর্জ্য অপসারণে নেমেছেন। দুপুর থেকে শুরু করে গভীর রাত পর্যন্ত চলবে এই কার্যক্রম। এ নিয়ে আরও জানাতে চট্টগ্রামের কাজীর দেউরি থেকে ফয়সাল করিম এবং শেরপুর থেকে যুক্ত হয়েছেন জাহিদুল হাসান সৌরভ। তবে শুরুতে আমরা চট্টগ্রামের খবরাখবর জানবো। ফয়সাল, ঈদ মোবারক জানাচ্ছি। জানাবেন যে চট্টগ্রাম নগরীতে বর্জ্য অপসারণ কার্যক্রম কেমন দেখছেন এবং বর্জ্য অপসারণে কতটা সময় লাগতে পারে? আপনাকে ঈদ মোবারক। মুক্তি, আমরা যেটি দেখেছি যে বর্জ্য অপসারণের কার্যক্রম প্রায় 6 ঘন্টা ধরে চালাচ্ছে সিটি কর্পোরেশন, এবং ইতিমধ্যেই নগরীর যে মূল সড়ক আছে কিংবা অলিগলির মুখ আছে সেখান থেকে বর্জ্য সংগ্রহ করে তারা বড় বড় স্থান, যেগুলো বড় বড় ডাস্টবিন আছে, সেখানে নিয়ে এসেছে। এবং সিটি কর্পোরেশনের যারা কর্মকর্তা আছেন তাদের দাবি হচ্ছে ইতিমধ্যেই 50% ময়লা তারা সংগ্রহ করেছেন। অধিকাংশ এলাকায় যেই সড়কের মুখে যে ময়লাগুলো জমেছিল সেগুলো তারা সংগ্রহ করে নিয়ে এসেছেন। এ কারণে আমরা যেটি দেখেছি, আসলে চট্টগ্রামের অনেক স্থানে ডাস্টবিনের সংকট এবং নালা নর্দমা সংকটের কারণে কিন্তু বড় বড় এই ধরনের যে ডাস্টবিনগুলো আছে মূল সড়কের পাশে, সেগুলোতে কিন্তু আবর্জনা চাপ বেড়েছে, যে কারণে এখানে দীর্ঘক্ষণ আবর্জনা জমে থাকার ফলে দুর্গন্ধ ছড়াচ্ছে এবং আশপাশ দিয়ে মানুষ হেঁটে যাওয়ার সময় নাক চেপে
ধরে হেঁটে যেতে হচ্ছে। এক্ষেত্রে একটি চ্যালেঞ্জ তৈরি হয়েছে এবং আমরা যেটি দেখেছি আসলে চট্টগ্রামের যারা পরিচ্ছন্ন কর্মী আছেন সিটি কর্পোরেশনের তারা কিন্তু আজকে কয়েক শিফটে কাজ করছেন। প্রতিদিন যারা যে এক শিফটে কাজ করেন আজকে কিন্তু তারা সারাদিনই কাজ করবেন বলে জানিয়েছেন। যেখানে তাদের এক গাড়ি আবর্জনা নিতে হয় সেখানে কিন্তু আজকে 3 থেকে 4 গাড়ি অর্থাৎ 3 থেকে 4 গুণ পরিশ্রম তারা করছেন এবং সিটি কর্পোরেশনের মেয়র জানিয়েছেন 6 থেকে 8 ঘন্টার মধ্যে আবর্জনা পরিচ্ছন্ন হবে চট্টগ্রাম নগরী থেকে এবং সেই লক্ষ্যে 4200 পরিচ্ছন্ন কর্মী কিন্তু মাঠে আছেন। পাশাপাশি চট্টগ্রামের এই বর্জ্য সংগ্রহের জন্য তারা চট্টগ্রাম সিটি কর্পোরেশন 300-350 মতো যানবাহন কিন্তু নিয়োজিত করেছেন এবং এক্ষেত্রে কিছু যানবাহন ভাড়াও নেওয়া হয়েছে যেহেতু যানবাহন সংকট আছে। তো এই সব ময়লা কিন্তু বড় যে ভাগারগুলো আছে চট্টগ্রামের হালিশহর এবং বাইজিদে সে ভাগারগুলোতে নিয়ে যাওয়া হচ্ছে, সেক্ষেত্রে সেই সব ভাগারে কিন্তু একটি চাপ তৈরি হতে পারে। তো এই ছিল চট্টগ্রামে বর্জ্য সংগ্রহের সবশেষ। এবার আমরা শেরপুরের খবর জানবো। সৌরভ, আপনাকে ঈদের শুভেচ্ছা, ঈদ মুবারক। জানাবেন যে শেরপুরে বর্জ্য অপসারণে কার্যক্রম কেমন দেখছেন, সেখানে স্থানীয় প্রশাসন কতটা সক্রিয়? মুক্তি, ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক। তো আমরা যদি শুরুতে জানিয়ে রাখি যে শেরপুরে ঈদুল আজহার প্রধান জামাত কিন্তু অনুষ্ঠিত হয়েছে পৌর ঈদগাহ মাঠে সকাল 9টায় এবং এরপর থেকে কিন্তু জেলার বিভিন্ন ঈদগাহে কিন্তু এই সকল নামাজ কিন্তু শুরু হয়েছে এবং পরবর্তীতে আমরা দেখেছি যে আল্লাহর সন্তুষ্টির জন্য কিন্তু ধর্মপ্রাণ মুসলমানরা তারা পশু কুরবানি করেছে এবং কুরবানির পর থেকে আমরা দেখেছি যে চামড়া এবং মাংস কাটাকাটি কাজ এখন পর্যন্ত চলমান। তো আমরা দেখেছি যে বিশেষ করে শেরপুর পৌরসভা কর্তৃপক্ষ দুপুরের পর থেকে কিন্তু তারা শেরপুর জেলা শহরের বিভিন্ন পয়েন্টে তারা এই কুরবানির পশুর যে বর্জ্য সংগ্রহ সেই কার্যক্রম কিন্তু তারা চলমান রেখেছেন। আমি যেখানে দাঁড়িয়ে আছি এটি হচ্ছে শেরপুর জেলা শহরের সবচেয়ে ব্যস্ততম জায়গা খোয়ারপাড় মোড়। আপনারা আমার পেছনে দেখতে পাচ্ছেন যে শেরপুর পৌরসভার একটি ট্রাকে করে কিন্তু এখানে বেশ কিছু কুরবানির পশুর বর্জ্য কিন্তু তারা সংগ্রহ করছেন। তো কর্তৃপক্ষের সাথে আমার কথা হয়েছে, পৌর কর্তৃপক্ষ আমাদেরকে জানিয়েছেন যে আজকে দুপুর 2টা থেকে শুরু করে একদম মধ্যরাত পর্যন্ত তারা পৌরসভার 9টি ওয়ার্ডে তার এই কুরবানির পশুর বর্জ্য তারা কিন্তু সংগ্রহ করবেন। তো আমরা আরও জেনেছি যে 5টি ট্রাকে প্রায় 6 জন করে পরিচ্ছন্নতা কর্মী, মোট 30 জন পরিচ্ছন্নতা কর্মী এই বর্জ্য অপসারণ কাজে তারা অংশগ্রহণ করবেন এবং বিশেষ করে 5টি ট্রাকের পাশাপাশি 3টি 3 হুইলার এবং বেশ কিছু ভ্যানে করে কিন্তু তারা এই বর্জ্যগুলো সংগ্রহ করে নির্দিষ্ট স্থানে গিয়ে তারা রাখবেন। তবে পৌর কর্তৃপক্ষ আমাদেরকে জানিয়েছেন যে প্রতিটি ট্রাকে একজন করে সুপারভাইজার নিয়োগ দেওয়া হয়েছে এই বর্জ্য অপসারণ দেখভাল করার জন্য, পাশাপাশি পুরো টিমটাকে একজন পরিদর্শক কিন্তু এই তারা দেখছেন। তো পৌর কর্তৃপক্ষ বলছেন যে পৌর কর্তৃপক্ষ আমাদেরকে জানিয়েছেন যে যত্রতত্র যেন ময়লা আবর্জনা কুরবানির পশুর বর্জ্য যেন তারা না ফেলেন সেদিকে যেন সজাগ দৃষ্টি রাখা হয় এবং বিশেষ করে তারা একটা হটলাইন নাম্বার দিয়েছেন যেন তারা হটলাইনে যোগাযোগ করে তাদের এই বর্জ্য বিষয়ে তারা কিন্তু যোগাযোগ করতে পারে। তো এই ছিল শেরপুর থেকে আমার কাছে বর্জ্য অপসারণের সর্বশেষ তথ্য। বগুড়ায় পশু কোরবানির পর এখন চলছে চামড়া সংগ্রহের কাজ। মৌসুমী ব্যবসায়ীরা বিভিন্ন স্থান থেকে সংগ্রহ করছেন চামড়া। নিয়ে আমরা আরও বিস্তারিত জানতে চাই। গাবতলী উপজেলার দুর্গাহাটা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রাজীব সেলিম। সেলিম, এবছর কেমন চামড়ার দাম মিলছে এবং চামড়া ক্রেতার কোনো সংকট রয়েছে কিনা, সার্বিকভাবে পরিস্থিতি কি জানাবেন? আবির, বগুড়ার গাবতলী উপজেলার প্রত্যন্ত গ্রাম দুর্গাহাটার একটি মাদ্রাসা মাঠে রয়েছে। এই ধরনের খোলা মাঠগুলোতেই গ্রাম অঞ্চলের যে কুরবানিগুলো হয়ে থাকে এই ধরনের নির্ধারিত জায়গাতেই হয়ে থাকে। আর এই জায়গাগুলো থেকে যারা পশুর চামড়া ক্রয় করে থাকেন তারা মৌসুমি ব্যবসায়ী এবং ফরিয়া বলা হয় তাদেরকে, তারা এখান থেকে চামড়া কিনে বগুড়া শহরের যারা আড়তদার রয়েছেন তাদের কাছে সেই চামড়াগুলো সরবরাহ করে থাকেন এবং তাদের সাথে আমাদের কথা হয়েছে। তাদের এই বছর কিছুটা ফরিয়া এবং মৌসুমি ব্যবসায়ীদের সংকট দেখেছি, তাদের সাথে কথা বলেছি। তারা জানিয়েছেন যে এর আগে কুরবানির ঈদগুলোর আগেই তাদেরকে অর্থ সরবরাহ করতো আড়তদাররা এবং তারা এখান থেকে চামড়া কিনে সেই আড়তে দিলে সেখান থেকে কিছুটা লভ্যাংশ পেতেন। তবে এবছর চামড়ার ব্যবসায় কিছুটা অনিশ্চয়তা থাকায় তাদেরকে অর্থ সরবরাহ করা হয়নি, যে কারণে চামড়ার ক্রেতা কিছুটা এবছর কম। আর এই বিষয় নিয়ে আমরা ব্যবসায়ী এবং আড়তদারদের সাথেও কথা বলেছি। তারা আমাদেরকে জানিয়েছেন যে তাদের যে মোটা অঙ্কের টাকা ট্যানারি মালিকদের কাছে আটকে রয়েছে, যে কারণে তারা চামড়ার ব্যবসায় খুব একটা ভালো ফলাফল পাচ্ছেন না, যে কারণে ব্যবসায়ীরা অনেকটা অন্য পেশায় চলে যাচ্ছেন। এবং বগুড়ায় কিছুদিন আগেও 30 জন বড় বড় চামড়ার ব্যবসায়ী ছিলেন, সেখানে হাতে গোনা মাত্র কয়েকজন রয়েছে। এই বিষয় নিয়ে জেলা প্রশাসকের মাধ্যমে তারা বাণিজ্য মন্ত্রণালয়েও জানিয়েছে, কিন্তু সেই সংকট নিরসনের আগেই কুরবানির ঈদ হয়েছে, যে কারণে এবছর আসলে এই চামড়ার ব্যবসায় কিছুটা অনিশ্চয়তা রয়েছে। আর এই যে মাঠে রয়েছে এই
মাঠের 12টি গরু এবং 25টি খাসির চামড়া বিক্রি হয়েছে মাত্র 5,300 টাকায়, একেবারে খুব কম মূল্যে বিক্রি হয়েছে। এই ছিল আমার কাছে বগুড়া থেকে চামড়ার কেনাকাটার সব শেষ খবর। আবির, বগুড়ায় পশু কোরবানির পর এখন চামড়া সংগ্রহের কাজ চলছে, সে খবর জানছিলাম। ব্রাহ্মণবাড়িয়ায় বসেছে কোরবানির মাংসের অস্থায়ী হাট। শহরের মঠের গোড়া ও টি.এ. রোডে বসা ব্যতিক্রমে এই হাটে ভিড় করছেন অনেকেই। আরও জানাতে যুক্ত হয়েছেন এই বিষয়ে আজরুল সঞ্চয়। আমরা বিস্তারিত জানব তার কাছ থেকে। সঞ্চয়, অস্থায়ী এই মাংসের হাটে ক্রেতা বিক্রেতা কারা জানাবেন এবং এই হাট কটা নাগাদ চলবে? মুক্তি, আপনাকে ঈদ মুবারক। আজকে দুপুর 1টা থেকে এই শহরের টি রোড এবং মঠের গোড়া এলাকাতে অস্থায়ী যে মাংসের হাট আছে, কোরবানির পশুর মাংসের হাট, সেটি কিন্তু বসেছে। এখানে মূলত যারা আসলে সামর্থ্য না থাকার কারণে ভাগে বা আসলে একা কোরবানি দিতে পারে না, সেসব মানুষগুলো, অর্থাৎ যেই নিম্ন এবং মধ্যবিত্ত যারা আছেন, তারাই কিন্তু এই হাটে আসলে এখানে মাংস কিনতে আসেন। এবং আজকে এখানে আমরা এসে যেটি দেখতে পেয়েছি, যেখানে প্রতি কেজি মাংস আসলে মাংস অনুযায়ী যেটি অর্থাৎ 600 থেকে 1000 টাকা পর্যন্ত কিন্তু মাংসের এখানে কিন্তু কেনাবেচা হচ্ছে। এখানকার যারা আসলে ক্রেতা আছেন তারা কিন্তু সন্তুষ্টি প্রকাশ করেছেন, অর্থাৎ তারা আসলে যেহেতু কোরবানি দিতে পারে না, কিন্তু তারা এখান থেকে কোরবানির মাংস পাচ্ছে, সেটি তাদের মধ্যে কিন্তু একটি বাড়তি আনন্দ বা মাত্রা কিন্তু যোগ করেছে। এবং এখানকার যারা বিক্রেতা আছেন তাদের সঙ্গে আমরা কথা বলেছিলাম, তারা মূলত যারা আসলে মৌসুমী যেসব কষাই আছে এবং যারা আসলে কষাই আছেন, তারা কিন্তু অর্থাৎ এই যে অনেকের গরু কাটাকাটির পরে আসলে তারা যেই পরিমাণ মাংস যেগুলো পেয়ে থাকেন, সে মাংসগুলো কিন্তু তারা এখানে নিয়ে এসেছেন বিক্রি করার জন্য। এবং এছাড়াও কিন্তু যারা আসলে মাংস কুড়িয়ে, অর্থাৎ যারা আসলে মাংস কুড়ানোর কাজ করেন, যেসব নারী পুরুষরা, তারাও কিন্তু তাদের যে কুড়িয়ে পাওয়া যেসব মাংস আছে সেগুলো কিন্তু এখানে বিক্রি করতে এনেছেন। এবং তারা দুই পক্ষ কিন্তু এখানে তারা আসলে সন্তুষ্টি প্রকাশ করেছেন। আমরা কথা বলেছিলাম দুই পক্ষের সঙ্গে, এবং এখানকার যারা বিক্রেতা আছেন তারা কিন্তু বলছেন যে আজকে সন্ধ্যা নাগাদ এখানে এই যে বেচাকেনা সেটি চলবে, এবং সব মিলে প্রায় 8 থেকে 10 লক্ষ টাকা কিন্তু এখানে কিন্তু মাংস কেনাবেচা হতে পারে। তো আমার কাছে এই ছিল এখানকার থেকে সবশেষ খবর। কাজ হোক যাই, সাথে এক্সপার্ট চাই, না টাইট লুজ যদি করতে হয়, তবে এক্সপার্ট টুলস এই নিশ্চিত জয়। এক্সপার্ট হার্ডওয়্যার টুলস, সকল কাজের এক্সপার্ট সমাধান। বাংলাদেশের পাশাপাশি ভারত, পাকিস্তান সহ দক্ষিণ পূর্ব এশিয়ার বিভিন্ন প্রান্তে পবিত্র ঈদুল আজহা উদযাপন হচ্ছে আজ। ভারতের সবচেয়ে বড় ঈদের জামাত অনুষ্ঠিত হয় দিল্লির ঐতিহাসিক জামে মসজিদে। এছাড়া অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডের কিছু অংশে এবং আফ্রিকার বিভিন্ন প্রান্তেও ঈদ আজ। তবে আফ্রিকার দেশ মরক্কোতে গবাদি পশুর সংকটে এবার হচ্ছে না পশু কোরবানি। আরও জানাবেন তানভীর জনি। যথাযথ ধর্মীয় ভাব গাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে দেশে দেশে পালিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা। আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় পশু কোরবানি দেন বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা মুসলিম সম্প্রদায়ের লোকজন। 20 কোটি মুসলিম জনগোষ্ঠীর দেশ ভারতে যথাযোগ্য মর্যাদায় পালিত হচ্ছে ঈদুল আজহা। দিল্লির জামে মসজিদ, উত্তরপ্রদেশের ফতেহপুর জামে মসজিদ, কলকাতার রেড রোড সহ ভারতের বিভিন্ন অঞ্চলে ঈদের জামাতে লাখো মুসল্লি অংশ নেন। ঈদের নামাজ ঘিরে দিল্লির ঐতিহাসিক জামে মসজিদ লোকে লোকারণ্য হয়ে যায় সকালেই। নামাজ ঘিরে নেওয়া হয় কড়া নিরাপত্তা ব্যবস্থা। ধর্মীয় আচার অনুষ্ঠান শেষে দেওয়া হয় পশু কোরবানি। ঈদ উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিকে ঈদুল আজহা উপলক্ষে শনিবার সকালেই রাজস্থানের আজমির শরীফে সমবেত হন কয়েক হাজার মুসল্লি। দরগার খাদিম জানান, ঈদের নামাজে অংশ নিতে বিভিন্ন দেশ থেকে বহু মানুষ এসেছেন। সৃষ্টিকর্তার সন্তুষ্টি লাভে নামাজের পর পশু কোরবানি দেন মুসল্লিরা। ঈদুল আজহা ঘিরে পাকিস্তানে 4 দিনের সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। নামাজ ও পশু কোরবানির মধ্য দিয়ে ঈদ উদযাপন করছে পাকিস্তানের জনগণ। সকাল থেকেই দলে দলে মসজিদে ভিড় জমান বিভিন্ন বয়সের মানুষ। পাকিস্তানে পালিত পশুই কোরবানি দেওয়ার রেওয়াজ অনেক বেশি। अपने मुल्क की सलामती की दुआएं की हैं और अभी जो है बस अभी हज़रत इब्राहीम अलैहिस्सलाम की सुन्नत की पैरवी करते हुए बस अपनी राह में जो है जानवर को कुर्बान करेंगे। इस साल जो है गुर्बत का रेशो बहुत नीचे जा रहा है और महंगाई बहुत है, तो अपने करीबी रिश्तेदारों और जो आपके जानने वाले हैं करीबी, उनको ये गोश्त ज़रूर पहुँचाएँ। আফ্রিকার মুসলিম প্রধান দেশ মরক্কোতে শনিবার পালিত হচ্ছে কোরবানির ঈদ। তবে সরকারি নির্দেশনা থাকায় দেশটিতে পশু কোরবানি হচ্ছে না। গেল কয়েক বছর ধরে তীব্র খরায় বিপর্যস্ত দেশটি। এতে গৃহপালিত পশুর তীব্র সংকট তৈরি হয়েছে। কৃষকদের রক্ষায় গেল ফেব্রুয়ারিতে এই নির্দেশনা জারি করে দেশটির রাজা ষষ্ঠ মোহাম্মদ। এছাড়া কানাডা, যুক্তরাষ্ট্র সহ লাতিন আমেরিকার বিভিন্ন দেশে শুক্রবার পালিত হয়েছে ঈদুল আজহা।
ক্যালিফোর্নিয়ার অঙ্গরাজ্যের সান দিয়েগোতে ঈদের নামাজে জড়ো হন নারী পুরুষ সহ শত শত মুসল্লি। এ সময় খুতবায় গাজায় শান্তি প্রতিষ্ঠার জন্য দোয়া করা হয়। অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের কিছু অংশে শনিবার পালিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা। বাংলাদেশের সঙ্গে একই দিনে ঈদ হওয়ায় প্রবাসীদের মধ্যে আনন্দের মাত্রা বেড়েছে বহুগুণ। তানভীর জানি, এখন বিশ্ব। দেশের মাটিতে প্রথমবারের মতো ঈদ উদযাপন করলেন বাংলাদেশ ফুটবলের পোস্টার বয় হামজা চৌধুরী। তাকে ঘিরে ভক্ত ও সমর্থকদের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো। বাফুফে থেকে পাওয়া উপহারের পাঞ্জাবি পরে দলের সাথে ঈদের নামাজ আদায় করেন মধ্যমণি হামজা। পথে মেটান খুদে ভক্তের অটোগ্রাফের আবদার। ওয়াসুল হক পান্থর প্রতিবেদন। বাংলাদেশের ফুটবল অঙ্গনে একেবারেই ব্যতিক্রম এবারের ঈদুল আজহা। কারণটা আর কেউ নন, দেশের ফুটবলের পোস্টার বয় হামজা চৌধুরী। দলের সঙ্গে দেশের মাটিতে প্রথমবারের মতো ঈদ উদযাপন করছেন তিনি। সাথে আছেন ফাহমিদুল ইসলাম, কাজেম শাহরাও। তাদের অন্তর্ভুক্তিতে ফুটবল নিয়ে দর্শক আগ্রহ এখন তুঙ্গে। পূর্ব ঘোষণা অনুযায়ী বাফুফে থেকে পাওয়া উপহারের পাঞ্জাবি পরে ঈদের নামাজ আদায়ের উদ্দেশ্যে হোটেল থেকে বের হয় টিম বাংলাদেশ। পথে খুদে দর্শকের অটোগ্রাফের আবদার মেটান হামজা। ভক্তের দাবি মিটিয়ে নামাজ আদায় শেষে বাইরে বের হলে তাকে কাছে পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন ভক্তরা। কেবল বিশেষ দিন বলেই নয়, প্রতি মুহূর্তেই যেন হামজার প্রতি অফুরান ভালোবাসার প্রমাণ দিয়ে যাচ্ছেন ভক্ত সমর্থকরা। দলের ম্যানেজার আমের খান জানালেন, ভক্তদের ভালোবাসায় অভিভূত লেস্টার সিটি তারকাও। হামজা যেটা বললো যে আসলে আসার পর থেকেই যে এরকম জিনিসটা সে পাচ্ছে, নট অনলি আজকে নামাজ পড়াটা নেই, সে বিগত দিনেও এসেছে, বিগত সময়ে যে সময়টা পার করেছে, এই যে ক্রেজটা যে তৈরি হয়েছে ফুটবলের, সে বলল আমি শুধু এখানে না, আমি সোশ্যাল মিডিয়ায় আমাদের ওর যে এখানে খেলাধুলা করে, ওর যে ক্লাব, ওর যে কলিগ, সবাই তাকে খুব বাংলাদেশের ব্যাপারে জানছে এবং করছে। হামজা যেন জাদুর কাঠি নিয়ে এসেছেন বাংলাদেশ দলে, তাই তো সতীর্থদের কণ্ঠেও তার স্তুতি। আর ফুটবলের পুনর্জাগরণে অভিভূত ডিফেন্ডার ইসা ফয়সাল। অনেক স্পেশাল যেহেতু আমাদের এখানে হামজা ভাই ইনক্লুড করছে, এবং দর্শকের যে উন্মাদনা গত ম্যাচে দেখবেন ভুটানের সাথে, মাশাআল্লাহ অনেক 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 ক্রাউড দর্শক আমাদের ভালো সাপোর্ট করতেছে। দেশের ডাকে আরও একটি ঈদ ঘরের বাইরে। পেশাগতভাবে অভ্যস্ত হলেও দলের খেলোয়াড়দের মধ্যে রসায়ন দেখে নিশ্চিতভাবেই মনে হবে সবাই যেন একটি পরিবার। আর এই পরিবারকে সাথে নিয়ে সিঙ্গাপুর বধের স্বপ্ন খেলোয়াড়দের। আমরা দেশের জন্য ফ্যামিলি থেকে দূরে আছি, যদি এটা আর একটা ফ্যামিলি, এই স্যাক্রিফাইসটা আমরা করছি সিঙ্গাপুর ম্যাচকে কেন্দ্র করে দেশবাসীকে যাতে আমরা ওই জয়টা উপহার দিতে পারি। আমাদের মেন ফোকাসটা হচ্ছে যে আমরা 10 তারিখ ইনশাল্লাহ সিঙ্গাপুরের বিপক্ষে একটা ভালো রেজাল্ট করে দেন আমরা ঈদ উদযাপন করব। এদিকে ঈদের আনন্দের মধ্যেই রাতে শোকের ছায়া নেমে আসে গোলকিপার মিতুল মার্মার পরিবারে। ইহলোক ত্যাগ করেছেন মিতুলের বড় ভাই। যদিও দেশের হয়ে দায়িত্ব পালনের ব্রত নিয়ে দলের সঙ্গে রয়েছেন তিনি। ওয়াসিল হক পান্থ, এখন, ঢাকা। শেষ করব এখন দুপুর। তার আগে শিরোনামগুলো জানাবো। কোরবানির পর কাঁচা চামড়া সংগ্রহ চলছে। দাম না পেয়ে হতাশ মৌসুমি ফরিয়ারা, লক্ষ্য পূরণ নিয়ে শঙ্কায় ট্যানারি মালিকরা। সরকার তো দাম বাড়াইছে বলছে, ঠিক আছে, কিন্তু এই যারা তো সিন্ডিকেট করছে, ঠিক আছে, আমরা তো দামই করতেছে। আমরা যা কিনছি তার থেকে দাম আরো কম বলতেছে। এটা এখন নদী চালান ছাড়া বুদ্ধি নেই, আমার আর কিছু করার নাই। কোরবানির পশুর বর্জ্য অপসারণ চলছে। রাতের মধ্যে রাজধানীর আবর্জনা সরানো হবে বললেন উপদেষ্টা আসিফ। নগরবাসীকে সহযোগিতা করার আহ্বান। এটাকে কোরবানির একটা অংশ হিসেবে মনে করেই আমাদেরকে সহযোগিতা করতে হবে। এই সহযোগিতাটা আমরা নগরবাসীর পক্ষ থেকে প্রত্যাশা করি। দেশের কল্যাণে দোয়া চাইলেন প্রধান উপদেষ্টা। জাতীয় ঈদগাহ ময়দানে প্রধান জামাত অনুষ্ঠিত। বিশ্ব শান্তি, সুখ ও সমৃদ্ধি কামনা। এপ্রিল উপযুক্ত নয়, ডিসেম্বরে নির্বাচন হওয়া উচিত বলেন মির্জা ফখরুল। নির্বাচনের সংস্কার চায় জামায়াত, সরকার চাইলে সর্বাত্মক সহযোগিতা। এবং বাফুফের উপহারের পাঞ্জাবি পরে ঈদের নামাজ আদায় করল টিম বাংলাদেশ। পথে খুদে দর্শকদের অটোগ্রাফের আবদার মেটালেন হামজা। এই ছিল এখন দুপুরে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন এখন.টিভি।
এছাড়াও ফেসবুকে দেখুন facebook.com/tv.এখন আর ইউটিউবে দেখুন youtube.com/c/echontv।